আমার ভাবি আমার ভাবি এখানে কি করতেছে? আর শরীরে তো মারের দাগ কেন? কি ব্যাপার আপু, আপনি কিছু একটা জিজ্ঞেস করছিলেন? জি জি আপু, এক মিনিট। আপু এই ঠিকানাটা একটু বলবেন? হ্যাঁ, এই ঠিকানাটা এই যে 2টা বাসার পরেই। আচ্ছা ঠিক আছে। আপু একটু পানি পাওয়া যাবে? আসলে আমার পানির বোতলটা না ব্যাগে ছিল, আর ব্যাগ আমি নিচে রেখে আসছি। ও আচ্ছা, পানি খাবেন? আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসছি। আপু যদি কিছু মনে না করেন, একটু বসে পানিটা খাওয়া যাবে? আসলে যে গরম পড়ছে, মানে আমি খুবই টায়ার্ড। হ্যাঁ, এটা অবশ্য ঠিক বলছেন, আজকে যে গরম পড়ছে। আচ্ছা এক কাজ করুন, আপনি ভিতর আসেন, রেস্টও করবেন আর পানিও খেয়ে যাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। এই যে পানি। অনেক ধন্যবাদ আপু আপনাকে। আচ্ছা, বাইরে তো বেশ গরম, বাট আপনি যদি বলেন তাহলে আমি এসিটা অন করে দিতে পারি, এখানে আপনার আরামই লাগবে। আর বাইরে তো অনেক পলিউশন, অনেক ডাস্ট, আপনার হয়তো বা প্রবলেম, এর জন্য মাস্ক পরে আছেন। আপনি চাইলে মাস্কটা খুলে রিল্যাক্সে বসতে পারেন। না না আপু, আসলে আমি অলওয়েজ মাস্কটা এখন পরে থাকি, আমার ডাস্ট অ্যালার্জি তো, এই জন্য কোনো সমস্যা নেই। আচ্ছা আপু, আপনাকে যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ বলুন। আপু আপনার শরীরে এগুলো কিসের দাগ? এগুলো আসলে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ছোটোখাটো আর কি, রিক্সা থেকে পড়ে গিয়ে আমি ব্যথা পাইছি। আপু আমার না এগুলো দেখে কোনোভাবে অ্যাক্সিডেন্টের দাগ মনে হচ্ছে না। আপু আমি তো একটা মেয়ে মানুষ, আর আমি একটা মেয়ে মানুষের আর একটা মেয়ে মানুষের দুঃখটা বুঝি। আপনার চেহারা দেখে আমার মনে হচ্ছে বিষয়টা অন্য কিছু। আপনি চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন। আসলে আপনি আজকে যেভাবে আমার কাছে জিজ্ঞেস করতেছেন বা আমার থেকে জানতে চাচ্ছেন, এইভাবে করে না আমার কাছে কেউ জিজ্ঞেস করে না, কেউ জানতেও চায় না যে আমি কেমন আছি বা কি হয়েছে আমার। আপনি যেহেতু জানতে চাচ্ছেন, তাই আমি আপনাকে বলতেছি। আপনি ঠিকই ধরছেন, আমার এটা আসলে কোনো অ্যাক্সিডেন্টের ব্যথা না, এটা মায়ের আঘাত। আর আজকে যে আমার সাথে যা কিছু হচ্ছে, এই সব কিছুর জন্য দায়ীকে জানেন? আমি নিজে। আমার সাথে যা কিছু হচ্ছে সব কিছু আমার নিজের কর্মের ফল। আমার অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল, ফ্যামিলি থেকে পছন্দ করে আমার বিয়ে দিছিল, কিন্তু আমি এই বিয়েতে রাজি ছিলাম না। কারণ আমার অন্য একটা রিলেশন ছিল, আমি ওই ছেলেকে অনেক ভালোবাসতাম, কিন্তু আমার ফ্যামিলিকে যখন আমি জানাইছি, আমার ফ্যামিলি ডিরেক্ট না করে দিচ্ছে। পরে আর কি করার, ফ্যামিলির প্রেশারে আমাকে বিয়ে করতে হয়েছে। বাট যে ঘরে আমার বিয়ে হয়েছে, আমি তাদেরকে একদমই সহ্য করতে পারতাম না। আমার শ্বশুরবাড়ির লোকজনকে কোনোভাবে পছন্দ করতাম না, বাট তারা না অনেক ভালো ছিল। আমার হাজবেন্ডকে আমি সহ্য করতে পারতাম না, আর এর জন্যই প্রতিনিয়ত আমাদের ঝগড়া হতো, প্রতিনিয়ত। কারণ আমার তার কোনো কিছুই ভালো লাগতো না। এইভাবে একদিন দুদিন করতে করতে প্রায় 6টা মাস কেটে গেল, কিন্তু আমাদের ঝগড়া বেড়েই গেল। আমরা কখনোই ভালো ছিলাম না। তবে আমার শ্বশুরবাড়ির সব থেকে কাছের একজন মানুষ ছিল, কে জানেন? আমার ননদ, নদী নাম করে। ও আমাকে অনেক ভাবি ভাবি বলে সব সময় পাগল করে রাখতো, কিন্তু ওই যে আমি তো ভালোবাসি অন্য কাউকে, তাই ওদেরকে একদম সহ্য হতো না আমার। পরে একদিন আমার হাজবেন্ডের সাথে এতটাই ঝগড়া হয়ে যায় যে গায়ে হাত তুলে ফেলছিল আমার। আর সেদিন রাতেই আমি আমার বয়ফ্রেন্ডকে কল করে আমি বলে আমি ওর কাছে চলে যাবো, আর ওই দিন রাতে আমি আমার বয়ফ্রেন্ডের কাছে চলে আসি। আর আপনি জানেন, সেদিনই আমি আমার জীবনের সব থেকে বড় ভুলটা করছি। আমি তো ভাবতাম আমার বয়ফ্রেন্ড আমাকে অনেক ভালোবাসে। যখন বিয়ে হলো, বিয়ে হওয়ার পরে আমার বয়ফ্রেন্ড আসল রূপটা আমি দেখতে পেলাম। ও আমাকে ডিরেক্ট এই কথা বলে যে, আরে তোর তো একটা বিয়ে হয়েছিল, তোকে আমি আবার রাখছি, এটা তো তোর কপাল ভালো, তুই তো একটা ম্যারিড মেয়ে, তোর আবার কিসের কি রে? চিন্তা করেন, একটা ছেলে যখন একটা মেয়েকে এই ধরনের কথা বলে তখন কতটা খারাপ লাগে। আর আমি যখন এটা প্রতিবাদ করতে গেছি, তখন আমাকে অনেক মারধর করে। আমার না তখন মনে পড়ে আমার শ্বশুরবাড়ির লোকজনের কথা, যে তারা আমাকে কতটা আগলে রাখতো, কতটা ভালোবাসতো, কখনো কোনো কিছুর কমতি দেয় নাই। আর আমি কিনা তাদের সাথে এত বড় অন্যায় করে আসছি। এখন আমি বুঝতে পারছি যে আমি কি ছেড়ে কোথায় আসছি। আপনার কথা আমি সবই শুনলাম আপু। আচ্ছা আপু, আপনি তো আমাকে বললেন যে আপনার হাজবেন্ড আপনাকে অনেক বেশি ভালোবাসতো, আর আপনার শ্বশুরবাড়ির মানুষজনও খুব ভালো ছিল। তাহলে আপনার সাথে এত কিছু ঘটে গেল, আপনি তো চাইলে তাদের কাছে ফিরে যেতেই পারতেন। কি বলতেছেন আপনি? হ্যাঁ,
যে মানুষদেরকে আমি এতটা ছোট করে কথা বলছি, এতটা অপমান করছি এবং কি তাদের মান সম্মান নষ্ট করে আমি আমি অন্য ছেলের হাত ধরে চলে আসি। একটা বার চিন্তা করেন তো, একটা ফ্যামিলির পুত্রবধূ যদি অন্য একটা ছেলের হাত ধরে চলে যায়, ওই ফ্যামিলিটার মান সম্মান কোথায় যায়? আর আপনি বলছেন আমি আবার শ্বশুরবাড়ির লোকজনের কাছে ফিরে যাব, এটা তো সম্ভবই না। আর আমি এটাও খুব ভালো করে জানি আমার শ্বশুরবাড়ির লোকজন সবাই আমাকে অনেক ঘৃণা করে। আর আমার হাজবেন্ড হয়তো এতদিনে বিয়ে শাদিও করে ফেলছে। আপু, এমনও তো হতে পারে যে আপনার হাজবেন্ড এখনো বিয়েই করেনি। আপনিই তো বললেন যে আপনার হাজবেন্ড আপনাকে অনেক বেশি ভালোবাসতো আর আপনি তার সাথে চিট করেছেন। এমনও হতে পারে সে এখনো আপনার ওয়েট করে আছে একটা সুযোগের আশায় যে আপনি হয়তো আবার ফিরে যাবেন তার কাছে। আপু, আপনি এক কাজ করুন, আপনি আপনার হাজবেন্ডকে একটা ফোন করে দেখুন। কি বলতেছেন আপনি? আপনি আমার হাজবেন্ডকে ফোন দেওয়ার কথা বলতেছেন? ওকে ফোন দিয়ে কোনো লাভ নাই আপু, কারণ কারণ ও আমার ফোন রিসিভ করবে না, ও আমাকে অনেক ঘৃণা করে। আর বললাম না, এতদিনে হয়তো বিয়ে করে আমার নামটাও ভুলে গেছে। আপু, আপনি আমার কথাটা শুনুন, একবার ফোন করেই দেখুন, আপনার হাজবেন্ডের সাথে কথা বলে দেখুন। বললাম না, এমনও হতে পারে আপনার হাজবেন্ড আপনার একটা ফোনের আশায় থাকে বা আপনি তার কাছে ফিরে যাবেন সে আশায় এখনো বসে আছে। আপনি একটা কল করুন তাকে। আপনি যেহেতু এত করে বলতেছেন, তাহলে আমি একটা ফোন করে দেখতে আমি জানি ও রিসিভ করবে না। হ্যালো, তুমি তুমি আমার নামটা এখনো মনে রাখছো? আমি একদমই ভালো নাই জানবো। আমি আমি অনেক অন্যায় করছি তোমার সাথে। আসলে আমার মা বাবা ঠিকই করছিল, আমার মা বাবা ঠিক ছেলে পছন্দ করছিল আমার জন্য, কিন্তু আমি বুঝতে পারিনি। আমি না বুঝে আমি তোমাকে ছেড়ে এসে আমি জীবনে অনেক বড় একটা ভুল করছি। আমি জানো একদমই ভালো না, জানো আমি যার কাছে আসছি সে মানুষটা একদমই ভালো না, শুধু স্বার্থের জন্য আমাকে নিয়ে আসছিল, আর কিছুই না। আর আমি জানি যে তুমি বিয়ে করে ফেলছো। আমি তোমাকে শুধু ফোনটা দিছি এটা বলার জন্য যে যদি পারো তুমি আমাকে মাফ করে দিও, আমি তোমার সাথে যে অন্যায়টা করছি। কি করলো? তুমি এখনো বিয়ে করো নাই? কি বলতেছো? তার মানে তুমি এখনো আমাকে ভালোবাসো, এখনো তুমি আমার জন্য অপেক্ষা করতেছো। আর আমি এই মানুষটাকে কতটা খারাপ ভাবছি। আমি সত্যি তোমার কাছে আবার ফিরতে চাই। তুমি ওকে নিয়ে যাবে? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে এক্ষুনি আমার লাইভ লোকেশন পাঠাচ্ছি, তুমি চলে আসো। আপু, আপনি কি করে জানলেন যে আমার হাজবেন্ড ফোন রিসিভ করবে? এমনকি আপনি ঠিকই বলছেন আমার হাজবেন্ড বিয়ে করে নাই, ও এখন পর্যন্ত আমার অপেক্ষায় আছে। এমনকি ও শোনা মাত্রই বলছে যে ও আমাকে নিতে আসবে। আমি তো জানি ভাবি যে আমার ভাই তোমাকে কতটা ভালোবাসে, আর আমার ভাই এখনো বিয়ে করেনি কারণ সে এখনো তোমার আশায় বসে আছে। নদী, তুমি আমার বাসা কি করে জানলে? তুমি কি আমার অ্যাড্রেস জানতে? না ভাবি, আমি তো অ্যাড্রেস জানতাম না, ওই যে আমি একটা ঠিকানা জানতে এলাম আর যখন দেখলাম সেটা তুমি, আর যখন দেখলাম তোমার শরীরে এরকম মারের দাগ, আমি না আমার ভেতরের মানে জানার ইচ্ছাটাকে আর আটকে রাখতে পারিনি। তাই আমি এরকম মাস্ক পরে তোমার কাছ থেকে শুনে নিলাম যে তোমার সাথে কি হয়েছে। তুমি কেন ফিরে যাওনি ভাবি? হ্যাঁ ভাবি, তুমি এখন থেকে আমাদের সাথেই থাকবে আর এই সব কিছু ভুলে যাও। আর হ্যাঁ, যেই ছেলেটা তোমার সাথে এত অন্যায় করেছে তাকে আমরা ছাড়বো না, তাকে অবশ্যই আমরা পুলিশে দেবো। নদী, আমি সত্যি অনেক অন্যায় করছি, বিশ্বাস করো তোমাদের সবার সাথে। তার ফল আমি পাইছি। আর তোমার ভাইয়া বলছে ও আমাকে নিতে আসতেছে, ওকে আমি লাইভ লোকেশন পাঠিয়ে দিয়েছি, ও কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আর নদী, পারো যদি আমাকে প্লিজ মাফ করে দিও।